বিদেশিদের টানতে বিনিয়োগ সম্মেলন শুরু আজ। চুক্তি হতে পারে নাসা, বিশ্বব্যাংক, আইএলওর সঙ্গে। ভবিষ্যতের পরিবেশ নিশ্চিতে রাজনৈতিক দলগুলোকেও আমন্ত্রণ। ব্যাংককে ভূমিকম্পে ধসে পড়া ভবন নির্মাণকারী প্রতিষ্ঠান যুক্ত ছিল পদ্মা সেতু ও মেট্রো রেল তৈরিতে। মেগা প্রকল্পের মান যাচাইয়ের পরামর্শ, শঙ্কা নেই বলছেন বিশেষজ্ঞ। আমি চিকিৎসাও করতে পারতাছি না, ঠিক মতো খাওয়াইতেও পারতাছি না। টাকা বেচছে 1 লাখ টাকা আনছে, টাকা আছে মাত্র 10,000। অভিযোগে জর্জরিত দেশের স্বাস্থ্য খাত। গ্রামে সেবা না পেয়ে ঢাকায় এলেও মেলে না চিকিৎসা। ভোগান্তির সঙ্গে বেড়ে যায় খরচ। পরিকল্পনা ও জনবল সংকটকে দুষছেন সংশ্লিষ্টরা। এবং ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত রাফা। গাজায় বোমা বর্ষণে নিহত বহু মানুষ। পাল্টা রকেট হামলা হামাসের। ফিলিস্তিনিদের সমর্থনে আজ বিশ্বজুড়ে অবরোধের ডাক। সময় সংবাদের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে যোগ দিতে আসা 55 সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেড পরিদর্শন করছেন। সকালে মানা কারখানা পরিদর্শন করেন তারা। এর আগে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইপিজেডে আসে দলটি। এ সময় ফুল দিয়ে তাদের বরণ করে নেন ইপিজেড কর্তৃপক্ষ। পরে ঘুরে দেখেন ইপিজেডের বিভিন্ন কারখানা, কথা বলেন কর্মকর্তাদের সঙ্গে। পরে দলটি মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের উদ্দেশ্যে রওনা দেয়। আজ থেকে 4 দিন ব্যাপী ঢাকায় হতে যাওয়া বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে 50টি দেশের 550-র বেশি বিনিয়োগকারী অংশ নেবেন। এই মুহূর্তে প্রতিনিধি দলের সঙ্গে আছেন সহকর্মী শফিকুল আলম। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। প্রতিনিধি দলটি এই মুহূর্তে কোরিয়ান ইপিজেড পরিদর্শন করছেন এবং তারা বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেছেন। কোরিয়ান ইপিজেডের সুতার কারখানা, কাপড়ের যে কারখানাগুলো রয়েছে সেগুলো তারা ঘুরে দেখেছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করি। যারা বাইরে, যে প্রতিনিধি দলরা বাইরে রয়েছে গাড়ির জন্য, তারা অপেক্ষা করছে। কিছুক্ষণ আগে কিন্তু তারা এখানে স্থাপনাগুলো তারা পরিদর্শন করেছেন এবং তারা বলছেন যে আসলে বিনিয়োগের জন্য যথেষ্ট সম্ভাবনা রয়েছে বাংলাদেশ, এবং যে বিনিয়োগ সম্মেলন হতে যাচ্ছে এই 4 দিন ব্যাপী, সেটি বাংলাদেশের জন্য কল্যাণ নিয়ে আসবে, অর্থাৎ বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে এই বিনিয়োগকারীরা তারা আমাদেরকে জানাচ্ছেন। এরপরে কিন্তু চট্টগ্রামে যে মিরসরাই ইকোনমিক জোন রয়েছে সেখানে কিন্তু তারা পরিদর্শনে যাবেন। এখান থেকে প্রায় 40 থেকে 50 কিলোমিটার দূরে, সেখানেও কিন্তু গিয়ে তারা পরিদর্শন করবেন। যে 4 দিন ব্যাপী যে সম্মেলন হতে যাচ্ছে, বিনিয়োগ সম্মেলন, সেটিতে মূলত বাংলাদেশের যে বিনিয়োগকারীদের আকৃষ্ট করা, জুলাই পরবর্তী বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারের যে চিত্রকে বিশ্বের খাতে তুলে ধরার জন্য মূলত এই আয়োজন। এবং সেখানে বিশ্বের 50টি দেশের প্রায় 550-এরও বেশি বিনিয়োগকারীরা থাকবেন এবং বিভিন্ন বড় বড় ব্র্যান্ড, যারা মেটা, স্যামসাং সব বড় ব্র্যান্ডের প্রতিনিধিরা থাকবেন। এই মুহূর্তে তারা প্রতিনিধিরা কিন্তু যে গাড়িতে উঠছেন এবং সেই গাড়িটি এখান থেকে 50 কিলোমিটার দূরে যে চট্টগ্রামের মিরসরাই যে ইকোনমিক জোন রয়েছে সেখানে জাতীয় অর্থনৈতিক অঞ্চল রয়েছে, সেখানে কিন্তু তারা যাবেন এবং তারা এখানে বিভিন্ন কলকারখানাগুলো পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করছে। এবং তারা বলছেন যে এই গণঅভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশ যেভাবে ঘুরে দাঁড়িয়েছে অন্তর্বর্তী সরকারের যে সুপরিকল্পিত পদক্ষেপের কারণে এই যে বিনিয়োগ সম্মেলন সেটি আরও তাদেরকে আকৃষ্ট করবে। এবং যারা বিনিয়োগ বেজাসহ বিডাসহ যারা আছে তারা বলছে আসলে এই বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশও অন্ততপক্ষে 10 বিলিয়নের বেশি বিনিয়োগ আসার সম্ভাবনার কথা জানিয়েছেন। এবং আরেকটি যে বিশ্ব বিনিয়োগ তো বাড়বে, তার পাশাপাশি বহির্বিশ্ব বাংলাদেশের যে ভাবমূর্তি উজ্জ্বল হবে সেটি আসলে বলা যায়। অর্থাৎ নতুন বাংলাদেশকে নতুন করে কিন্তু চিনবে বিশ্বের মানুষ। কারণ সেখানে কিন্তু বলা হয়েছিল এই যে এলন মাস্কের মতো এই যে ধনাঢ্য ব্যক্তিরাও কিন্তু সে আসার সম্ভাবনার কথা জানিয়েছেন। তো এই মুহূর্তে যেই প্রতিনিধি দলরা তারা মিরসরাই উদ্দেশ্যে যাত্রা শুরু করছেন, আমরাও কিন্তু তাদের সাথে মিরসরাই উদ্দেশ্যে যাবো। পরবর্তী পদক্ষেপ আমরা তাদেরকে জানাবো। এই ছিল আমাদের সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিকুল আলম। ভূমিকম্পে ব্যাংককে ধসে পড়া নির্মাণাধীন বহুতল ভবনের কন্ট্রাক্ট পেয়েছিল ইতালিয়ান থাই ডেভেলপমেন্ট কোম্পানি ও চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং গ্রুপ। তাদের বিরুদ্ধে উঠেছে মানহীন কাজ করার অভিযোগ, যা খতিয়ে দেখছে থাই কর্তৃপক্ষ। অভিযুক্ত কোম্পানি দুটি বাংলাদেশের মেট্রো রেল ও পদ্মা সেতু তৈরিতে যুক্ত। তাই প্রশ্ন উঠেছে, ভূমিকম্পে দেশের মেগা প্রকল্প টিকবে তো? সেই শঙ্কা না দেখলেও সতর্কতা হিসেবে মান যাচাইয়ের পরামর্শ বিশেষজ্ঞদের। দেখব আলামিন তুষারের প্রতিবেদনে।
গেল ২৮ মার্চ ভূমিকম্পে মুহূর্তেই মাটির সঙ্গে মিশে যায় ব্যাংককের ৩৩ তলা এই ভবন। থাই প্রাদেশিক নিরীক্ষা অফিসের জন্য নির্মাণাধীন ভবনটির দায়িত্বভার ছিল চায়নার রেলওয়ে ইঞ্জিনিয়ারিং গ্রুপ এবং ইতালিয়ান থাই ডেভেলপমেন্ট কোম্পানির উপর। এরই মধ্যে অভিযোগ উঠেছে নির্মাণে ব্যবহৃত পণ্যের মান নিয়ে, যা তদন্ত করে দেখছে থাই কর্তৃপক্ষ। অভিযুক্ত দুই প্রতিষ্ঠান কাজ করেছে বাংলাদেশের মেগা প্রকল্পেও। পদ্মা সেতু নির্মাণে যুক্ত ছিল চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং গ্রুপের প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি, আর মেট্রো রেলের সঙ্গে যুক্ত আরেক অভিযুক্ত প্রতিষ্ঠান ইতালিয়ান থাই ডেভেলপমেন্ট কোম্পানি। এর আগেও এমন অনেক প্রকল্পে বিদেশি নির্ভরতার মাসুল গুনেছে বাংলাদেশ। সে শঙ্কা মাথায় রেখে মেগা প্রকল্পগুলোতে অনিয়ম হয়েছে কিনা তা খতিয়ে দেখা উচিত বলে মনে করছেন এই ভূমিকম্প বিশারদ। কলাম কিন্তু যত শুরু হবে হাই হবে তত তার কিন্তু স্টেবিলিটির একটা প্রশ্ন আসে, কিন্তু যে এটা স্টেবল হবে কিনা, স্পেশালি আর্থকুয়েকের জন্য। যমুনা ব্রিজও কিন্তু ডিজাইন ফল ছিল, অন্য মেগা প্রকল্পে যে ডিজাইন ফল নাই সেটাই আমি কি করে জানি। তবে ভূমিকম্পে দেশের বড় বড় অবকাঠামোর ক্ষতির খুব একটা শঙ্কা দেখছেন না বিভিন্ন মেগা প্রকল্পে কাজ করা বুয়েটের এই অধ্যাপক। তার মতে বৈদেশিক দাতা সংস্থা এবং দেশীয় বিশেষজ্ঞদের তদারকি থাকায় কাজের মান নিয়ে প্রশ্ন নেই। একটা প্রকল্পের কাজ করার যোগ্যতা আছে কিনা সেই যোগ্যতাটা আগে সুনিশ্চিত করা হয়। শর্টলিস্ট করার পরে সাধারণত তাদের থেকে যে সর্বনিম্ন দরদাতা তাদেরকে কাজটা দেওয়া হয়। কাজে এই ঠিকাদারদের যোগ্যতা নিয়ে আমার মনে হয় এই বড় বড় প্রজেক্টগুলোতে খুব একটা আপত্তির কিছু আছে। তবে প্রাইভেট সেক্টরে যে সমস্ত স্থাপনাগুলো হচ্ছে, স্পেশালি সুউচ্চ ভবন যেগুলো হচ্ছে, এইগুলোর মধ্যে সবগুলো ভবনই যে ভূমিকম্প সহনীয়ভাবে যথাযথভাবে ডিজাইন করা হয়েছে বা নির্মাণ হয়েছে কিনা এটা হয়তো দেখবার অবকাশ আছে। বাংলাদেশে বছরে ৩৫টি মৃদু ভূমিকম্প একটি স্বাভাবিক ঘটনা মনে হলেও একে বড় ধরনের ভূমিকম্পের সতর্কবার্তা হিসেবেও দেখছেন অনেকেই। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। দেশে চিকিৎসায় একমাত্র ভরসা হাতে গোনা কয়েকটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল। তবে গুরুতর অনেক রোগেরই চিকিৎসা হয় না ঢাকার বাইরে, তাই অনেকটা বাধ্য হয়েই সারা দেশ থেকেই রাজধানীতে ছুটে আসেন সেবা প্রত্যাশীরা। এতে ভোগান্তি যেমন বাড়ে তেমনই বাড়ে ব্যয়ও। বিশেষজ্ঞরা বলছেন মফস্বলে চিকিৎসা ব্যবস্থার উন্নতি না হলে খরচ কমানো কঠিন। সেবা নিশ্চিতে স্বাস্থ্য খাতে একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা প্রণয়ন ও নজরদারি বাড়ানোর পরামর্শ তাদের। বিশ্ব স্বাস্থ্য দিবসে তাদের স্বাস্থ্য সেবা নিয়ে রৌনক নিয়ন্ত্রণ রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ শাহিন। অতবার ওটি পরে অতবার পলি দেওয়ার নেই, দেন অতবার 200 টাকা দেওয়া লাগে। ডাক্তারের টাকা ছাড়া কোনো ওষুধও দেয় না। এটা এখন আর সরকারি হাসপাতাল নাই। টাকা ছাড়া নড়েন না কেউ সরকারি হাসপাতালে, এমন অভিযোগ নিত্যদিনের। হাসপাতালে সেবা নিতে হলে পড়তে হবে দালালের খপ্পরে, গুনতে হবে বাড়তি টাকা। আমার স্বামীর আর চিকিৎসাও করতে পারতাছি না, ঠিক মতো খাওয়াইতেও পারতাছি না। অপারেশন করবো 80,000 টাকা, এত টাকা পাবো কই আমরা? এক কাটা জায়গা বেচছে 1 লাখ টাকা আনছে, টাকা আছে মাত্র 10,000। অ্যাম্বুলেন্স, ট্রলি বাণিজ্য থেকে শুরু করে অপারেশন থিয়েটার পর্যন্ত যেতে নিঃস্ব রোগীর স্বজনরা। রোগী যখন মনে করেন 50টা ঢোকে তখন ট্রলিগুলো কই পাবো? আমি রোগীকে বাঁচাবো না এদের সাথে আমি দরদাম করবো অ্যাম্বুলেন্স ওয়ালাদের সাথে। এ যেন গরিবের জন্য মরার উপর খাড়ার ঘা। এরপরও কিছুই করার নেই, নিয়তির নির্মমতায় বন্দী চিকিৎসা সেবা। 27 তারিখের মধ্যে 3টা ওটি ডাকছে আমাকে, দাঁড়া করে রাখি আমাকে ভাড়ায় দিছে। আমাকে ওটি হইব না। আমি ওনার নিয়ে ভিতরে দিয়ে গেছি, দেখি কি ওদের সুতে দেওয়ার শিলি করে লেছে, আর আমার যে ওষুধ আমার যে সুই তারা আলাদা করে ভাগাভাগি করতেছে, ওইটা আবার বাইরে তারা বিক্রি করে নেব। ভোগান্তির গল্প আছে আরো। দিনের পর দিন নানা অজুহাতে থমকে থাকে চিকিৎসা। দায়িত্বরতদের অবহেলা আর দুর্ব্যবহারও সইতে হয় নীরবে। উনি যে সমস্ত ব্যবহার করেছে, যান যার কথা বলে নালিশ করে, উনি এখানে প্রেসিডেন্ট হয়েছে, তো সে স্বীকার করে না কেন? আমি স্বীকার করব না, তো বস্তিস্ত উঠে আইছে আমরা। খালি মোবাইল টিপা বলছি ম্যাম বুকটা করে একটু দেখেন। হ্যাঁ বলতেছে যে না এখন না, তুমি যাও স্যার শেষ হোক, পরে শেষ হতে আমার আগে। কুষ্টিয়া থেকে পরীক্ষা নিরীক্ষা করাছে, ওখানে সিল মারা আছে, সরকারি সিল। কাগজপাতিগুলো এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এনারা আমাকে বললো যে তোমার বাবার বি পজিটিভ ব্লাড আমরা পরীক্ষা করছি, এ পজিটিভ। তো এরা কি করে আমাকে এ পজিটিভ ব্লাড ধরাই দিল। ডাক্তারের লোক কথা বলা যায় না, আমার লাগে বেশি কথা বলবেন না, তা তোমরা সরকারি বেতন খাও। ভুক্তভোগীদের অভিযোগ কমিশন বাণিজ্যের কারণে অনেক সময় পাঠানো হয় বেসরকারি হাসপাতালে, কিন্তু সেখানে ব্যয় বহনের সামর্থ্য আছে কজনের? এজেন্সিতে যারা ডিউটিরত অবস্থা, এরা যারাই আসে ওনাদেরকে বলে মিশিং আজকে 15-20 দিন পর্যন্ত ওয়েস্টেজ অবস্থা আছে। এরা ইচ্ছা করলে একটা রোগীকে সুস্থ করতে পারে, এরা না করে আমাদেরকে বলে যে বড় বড় প্রাইভেট ডাক্তার, এখান তো সবাই তো উচ্চ
ফ্যামিলির না। কোনো ডাক্তার এবং নার্সে সুচিকিৎসা দিচ্ছে না। চিকিৎসা কার্যক্রমে একটি পূর্ণাঙ্গ পরিকল্পনার অভাব ও দক্ষ জনবল সংকটকে দুষছেন জনস্বাস্থ্যবিদরা। বাংলাদেশে একটি পূর্ণাঙ্গ স্বাস্থ্য সেবা পরিকল্পনা তৈরি হয়নি। এদেশের মানুষের সংখ্যা অনুপাতে কতজন চিকিৎসক, কতজন নার্স, কতজন টেকনোলজিস্ট দরকার, সেই অনুপাতে দক্ষ জনশক্তি স্বাস্থ্য সেবার ক্ষেত্রে তৈরি করা হয়নি। পূর্ণাঙ্গ পরিকল্পনা সেই অনুযায়ী কীভাবে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে তারও একটি ধাপে ধাপে নকশা, পথনকশা এবং মানুষকে সেবা দেওয়ার ক্ষেত্রটি উন্নয়নের জন্য কিভাবে নিয়ে যাবে সেই ব্যাপারটি নির্দিষ্ট হওয়া দরকার। বরাবরের মতো চলতি বাজেটেও স্বাস্থ্য খাতকে দেয়া হয়নি গুরুত্ব। চিকিৎসা খাতে ব্যয় হয়েছে বরাদ্দের 4%-রও কম। যদি শহরে চিকিৎসা সেবার এই অবস্থা হয় তাহলে গ্রামের অবস্থা কেমন? দেশের স্বাস্থ্য খাত নিয়ে এই যে এত এত অভিযোগ, সবখানে অনিয়ম, হয়রানি, তারপরও কেন পাল্টাচ্ছে না এই চিত্র? কে দেবে এমন প্রশ্নের উত্তর? রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে একটি ভবনের নিচতলায় দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে একজনের মৃত্যু ও 18 জন হাসপাতালে ভর্তি আছেন। স্থানীয়রা জানায় সোমবার ভোর 4টার দিকে 5তলা ভবনের নিচতলায় লেপ তোশকের দোকানে আগুনের সূত্রপাত হয়। ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুনে দগ্ধ হয়ে আমিন নামে একজনের মৃত্যু হয়। তিনি পাশের ফার্নিচার দোকানের ম্যানেজার বলে জানা গেছে। তবে অতিরিক্ত ধোঁয়া বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস। রাত্রে 4:45টার দিকে যার দোকান সে আমাদের বাসার গলির ভিতরে যা চিল্লাইতেছে আগুন আগুন, তখন আমরা সবাই মিলা নাইমা দেখি পুরো আগুন লেগে গেছে। ফায়ার সার্ভিস আসছে 15-20 মিনিট পর। এর মধ্যে আমরা যতটুকু পারছি পানি টানি দিছি, তারপরে দিয়ে এই দোকান টোকান ভাঙ্গায়া ফায়ার সার্ভিসটা দিয়া তখন আমরা এই আগুন নিবানোর চেষ্টা করি। অনেকক্ষণ লাগছে, এর মধ্যে একজন নিহত হয়েছে। দেখি যে ছাদের থেকে ধোঁয়া বেরিয়েছে, তো আমরা বাসার থেকে পাইপ বের করে পানি মারার চেষ্টা করতেছি, আগুন নিভতেছে না। এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন রিপোর্টার হায়দার আলী। সরাসরি যাচ্ছি তার কাছে। হায়দার, পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের আগুনের ঘটনায় এখন পর্যন্ত 13 জন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি রয়েছে। এছাড়া আমিনউদ্দিন নামের একজনের মৃত্যু হয়েছে। আমরা কিছুক্ষণ আগেই ঢাকা মেডিকেলের যে পুরাতন বার্ন ইউনিট তার আবাসিক চিকিৎসকের সাথে কথা বলছিলাম। তিনি বলছিলেন যে এখানে যে 13 জন ভর্তি রয়েছে তাদের মধ্যে শিশু, নারী রয়েছে। তো এদের একজনের শরীরের 2% দগ্ধ হয়েছে। এছাড়া কিন্তু সবারই মূলত শ্বাসনালী দগ্ধ হয়েছে। চিকিৎসকরা সবসময় বলেন যে শরীরের দগ্ধের চাইতে যদি কোনো রোগীর শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষেত্রে রোগীর সংখ্যাটা অনেক ক্ষেত্রে বেড়ে যায়। তো সেই রকম এই 13 জন রোগী আসলে এখন পর্যন্ত ডাক্তার বলছেন যে সবার অবস্থায় গুরুতর হিসেবে দেখা হচ্ছে। এদের মধ্যে 2 জন, একটি মেয়ে এবং এক বৃদ্ধা, তাদের 2 জনকে এখন পর্যন্ত আইসিইউতে রাখা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। তাদের ইনহেলেশন ইনজুরির পাশাপাশি তাদের মেয়েটির শ্বাসকষ্ট রয়েছে এবং বৃদ্ধা নারীর আসলে বার্ধক্যজনিত বিভিন্ন রোগ রয়েছে। এই কারণে তাদের জটিলতা অনেক বেশি, তাদেরকে আইসিইউতে রাখা হয়েছে। বাকি 11 জনকেই এই বার্ন ইউনিটের অবজারভেশন রাখা হয়েছে। তো ডাক্তাররা বলছেন যে 24 থেকে 48 ঘন্টা অবজারভেশন রাখার পর আসলে তাদের সংখ্যার জায়গাটুকু বলা যাবে। তো এখন পর্যন্ত তাদের সবার অবস্থায় গুরুতর হিসেবে দেখছে। এছাড়া এই ঘটনায় ফায়ার সার্ভিস আমিনউদ্দিন নামে যেই এক ব্যক্তির, এক বৃদ্ধর লাশ উদ্ধার করেছে। তার লাশটি এখন পর্যন্ত ঢাকা মেডিকেলের মর্গে রয়েছে। আমরা জানতে পেরেছি তার বাড়ি যশোরের শার্শায়। তিনি এই নাজিমউদ্দিন রোডের যে ফার্নিচারের দোকানের পাশে আগুন লেগেছে সেই ফার্নিচারের দোকানের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তো এই নাজিমউদ্দিন রোডের আগুনের ঘটনায় আমার কাছে ছিল এই সবশেষ তথ্য। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী হায়দার আলী। গাজা ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিশ্বব্যাপী নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচির অংশ হিসেবে দেশের শিক্ষাঙ্গনেও ক্লাস পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী হাসান ওয়ালি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ওয়ালি, ইসরায়েলি বাহিনীর নৃশংসতার প্রতিবাদ এবং ফিলিস্তিনিদের পক্ষে সংহতি জানিয়ে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এটি মূলত প্রথমে শিক্ষার্থীদের পক্ষ থেকে স্থগিত করানোর দাবি জানানো এবং তারা আসলে ক্লাস পরীক্ষা বর্জন করে বিশ্বব্যাপী হরতালে যে আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনি যুবকরা তাকে সমর্থন জানিয়ে আজকে ঢাকা সহ সারা দেশে যে সংহতি বিক্ষোভ মিছিল সমাবেশ করার ঘোষণা দিয়েছেন বিভিন্ন পক্ষ থেকে। বিভিন্ন ব্যানারে আসলে মূলত
সাধারণ মানুষ তারই অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু আসলে আজকে ক্লাস পরীক্ষা সেটি স্থগিত রয়েছে। বেলা 11টা পর্যন্ত যেই অফিসিয়াল কার্যক্রম সেটিও কিন্তু বন্ধ রয়েছে। অর্থাৎ সর্বাত্মকভাবে ফিলিস্তিনিদের পক্ষে ফিলিস্তিনি যে মানুষ যারা আসলে মজলুম অবস্থায় দীর্ঘদিন যাবৎ আসলে তারা অবস্থান করছেন, ইসরায়েলি বাহিনীর আসলে নৃশংস হামলার শিকার হচ্ছেন, তাদের প্রতিবাদে কিন্তু আসলে আমরা দেখছি সাধারণ মানুষ আসলে রাস্তায় নেমেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকে এসেছেন। আমি দেখছি যে আপনার হাতে ফিলিস্তিনের পতাকা। আজকে বেশ কিছু কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়েছে। আপনার আসলে ফিলিস্তিনের যেই যারা মজলুম হচ্ছেন এবং ইসরায়েলি যারা আসলে হামলা চালাচ্ছেন, আপনার আসলে কি দাবি রয়েছে বিশ্ব যে নেতা রয়েছে তাদের কাছে? আসসালামু আলাইকুম। আমি প্রথমেই বলতে চাই যে ফিলিস্তিন হলো ফিলিস্তিনিদের, বাংলাদেশ যেমন বাঙালিদের, বাংলাদেশ যেমন বাংলাদেশের নাগরিকদের, ফিলিস্তিন হল ফিলিস্তিনিদের। ফিলিস্তিনকে অন্য কেউ এসে দখল করবে আর আমরা বসে বসে দেখবে, এটা হয় না। ফিলিস্তিন আমাদের এবং আমাদের সবার। ফিলিস্তিনকে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ফিলিস্তিন হলো এমন একটি পবিত্র জায়গা যেখানে তুমি যদি একবার নামাজ পড়ো সেটা তোমার 70 রাকাত নামাজের সমান সওয়াব দেয়। আজকে আমরা এখানে এসেছি একটা দাবি প্রথমেই আমি বলতে চাই, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলতে চাই, স্যার আপনি একটা দায়িত্ব নিন এবং বাংলাদেশের পক্ষ থেকে সমস্ত মানুষের পক্ষ থেকে ইসরায়েলকে অবৈধ রাষ্ট্র ঘোষণা করুন। ধন্যবাদ আপনাকে। যেমনটা আসলে একজন বলছিলেন, একজন শিক্ষার্থী আসলে তিনি বলছিলেন যে যাতে করে সবাই যাতে করে ইসরায়েলি বাহিনীর বিপক্ষে দাঁড়ায়, ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ায়, সেই দাবি কিন্তু করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু কর্মসূচি রয়েছে। বিকেল 4টায় কেন্দ্রীয়ভাবে সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে আসলে বিক্ষোভ কর্মসূচি ডাক দেওয়া হয়েছে। এছাড়াও টিএসসিতে রাজু ভাস্কর্য দিনব্যাপী বেশ কিছু কর্মসূচি খবর আমরা এখন পর্যন্ত পেয়েছি। বিদেশি বিনিয়োগ আকর্ষণে ঢাকায় শুরু হয়েছে 4 দিনব্যাপী বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন। বিস্তারিত জানাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আছেন রিপোর্টার শুভ খান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শুভ, বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে আজ থেকে রাজধানী ঢাকায় 4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন শুরু হলো বলা চলে। আমরা এখন রয়েছি হোটেল ইন্টারকন্টিনেন্টালে। এখানে মূলত যে সামিটের যে বিভিন্ন সেশন সেগুলো কিন্তু অনুষ্ঠিত হবে, ঢাকার যে সেশনগুলো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তো আমরা এই মুহূর্তে রয়েছে স্টার্ট আপ নিয়ে একটি সেশন শুরু হওয়ার কথা রয়েছে। সেখানে রয়েছে, আপনারা জানেন যে স্টার্ট আপের বিনিয়োগ কিন্তু ক্রমান্বয়ে কমছে। এবার কোভিডের আগে যে হারে বাংলাদেশে স্টার্ট আপগুলোতে বিনিয়োগ এসেছে, তার পরবর্তী সময়গুলোতে কিন্তু স্টার্ট আপে আসলে সে ধরনের বিনিয়োগ আসেনি। তো বাংলাদেশের আসলে এই যে স্টার্ট আপের সামনে যে চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে বিদেশি বিনিয়োগ কীভাবে আকর্ষণ করা যায় স্টার্ট আপে বিনিয়োগের ক্ষেত্রে, সে বিষয়গুলো নিয়ে কিন্তু এখানে আলোচনা হওয়ার কথা রয়েছে। এই সেশনগুলো থেকে তো সামাজিক যোগাযোগ মাধ্যমের যে প্ল্যাটফর্ম ফেসবুক, তার যে মূল প্রতিষ্ঠান মেটার প্রতিনিধি রয়েছে টেলিনরের প্রতিনিধি, এছাড়া যে অন্যান্য যে প্রযুক্তি খাতের যে জায়ান্ট প্রতিষ্ঠানগুলো রয়েছে তারাও কিন্তু এই বিনিয়োগ সম্মেলনে কিন্তু অংশ নিয়েছেন এবং প্রায় 50টি দেশের 1000-এরও বেশি কিন্তু প্রতিনিধি সম্মেলন রয়েছে, যেখান থেকে আসলে আগামী দিনে বাংলাদেশ আসলে তাদের যে বিনিয়োগের যে লক্ষ্যমাত্রা, আপনি জানেন যে অর্থনীতিতে এই মুহূর্তে কিন্তু এক ধরনের অনিশ্চয়তা দেখা যাচ্ছে। বিশেষ করে বিদেশি বিনিয়োগ আকর্ষণটা কিন্তু বেশ দুরূহ হয়ে গেছে। বিদেশি বিনিয়োগকারী যারা রয়েছেন তাদের কিন্তু বাংলাদেশ সম্পর্কে এক ধরনের নেতিবাচক ধারণা রয়েছে। তো সেই যে নেতিবাচক ধারণা, সেগুলোর থেকে আসলে বের হয়ে আসার জন্য বা আগামী 10 বছরে বাংলাদেশের বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে কী ধরনের সুযোগ সুবিধাগুলো দেওয়া হবে, সেই বিষয়গুলো কিন্তু এই বিনিয়োগ সম্মেলনে তুলে ধরা হবে। তো রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিনিয়োগ সম্মেলনের সবশেষ তথ্য এই ছিল আমার কাছ থেকে। হীরার আনুলিয়ার বিছটে 3য় স্তরের জিও টিউবের কাজ শেষ করে মাটি ফেলে চলছে রিং বাঁধ নির্মাণ। সবশেষ খবর জানাতে সেখানে আছেন রিপোর্টার মমতাজ আহমেদ বাপি। যাচ্ছি তার কাছে। বাপি, আমি এখন আছি সাতক্ষীরার আশাশুনি উপজেলার সেই ভাঙন কবলিত বিছট এলাকার সেই রিং টিউবের উপরে। এখানে রিং টিউবের 3য় ধাপের কাজ চলছে। 8ম দিনে এই রিং টিউবের কাজের সাথে তদারকিতে আছে সেনাবাহিনী এবং জেলা প্রশাসন। সব সময় এই রিং টিউবের কাজ শেষ করেই পানি উন্নয়ন বোর্ডের এই ঠিকাদার কর্তৃক এই রিং টিউবের কাজ শেষ হওয়ার পর মাটির কাজ করে এটি ভেড়ির আকার ধারণ করানো হবে এবং জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে আমাদের পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বোর্ড বলছে যে এই ভেড়িবাঁধের এখন যে পরিস্থিতি, তাতে করে জোয়ারের পানি আর গ্রামে ঢুকবে না, তবে পানির লেভেল নদীর সাথে সমান করতে আরো একটি 3য় ধাপের যে
জিও টিউবের কাজ চলছে, এই জিও টিউবের কাজ চলমান থাকবে আমাদের আজকের দিনভর। এই জিও টিউবের কাজ শেষ করেই এর উপরেই ফেলা হবে মাটি, এবং মাটি ফেলে এটা ভেড়ির আকার ধারণ, ভেড়িবাঁধের আকার ধারণ করা হবে। এই ভেড়িবাঁধের আকার ধারণ করে জনসাধারণের কাছে উন্মুক্ত করা হবে। তবে জনসাধারণের কথা যে এই অস্থায়ী ভেড়িবাঁধে তারা সন্তুষ্ট না, তারা টেকসই ভেড়িবাঁধ চায়। টেকসই ভেড়িবাঁধের বিকল্প নাই, তার কারণ এখান থেকে আধা কিলোমিটারের মধ্যে আরো কয়েকটি স্থানে ভয়াবহ ঝুঁকির মধ্যে রয়েছে ভেড়িবাঁধটি। যে কোনো মুহূর্তে বড় জোয়ার আসলে সেখানে ভেঙে আবারও প্লাবনের শঙ্কা রয়েছে বলে তারা উৎকণ্ঠায় দিন কাটায়। তারা জানিয়েছে এখন এই ভেড়িবাঁধের রিং টিউব দিয়ে ভেড়িবাঁধ সংস্কারের পরে পানি ওঠা বন্ধ হয়েছে বটেই, কিন্তু পানির জলবদ্ধতার শিকার হয়ে মরা গরু, ছাগল, হাঁস, মুরগির কারণেই তারা পানি দূষিত হয়েছে, এবং সেই দূষিত পানির কারণেই তারা নানা রোগে আক্রান্ত হচ্ছে। এই রোগ আক্রান্তের কারণে তারা সরকারের কাছে দাবি করেছে, তারা সরকারের কাছে মেডিকেল টিমের দাবি জানিয়েছে। এই ছিল আজকে ভেড়িবাঁধের সর্বশেষ পরিস্থিতি। সময় সংবাদ। তীব্র গরমের মাঝেও ঈদের লম্বা ছুটিতে বিশ্বের অন্যতম দীর্ঘ সমুদ্র সৈকত কক্সবাজার ছিল পর্যটকের টইটুম্বুর। টানা 6 দিনে আগমন ঘটে 7 লাখ ভ্রমণ পিপাসুর, যার কারণে চাঙ্গা ছিল পর্যটন খাতের ব্যবসা। চেম্বার অফ কমার্স বলছে প্রত্যাশার চেয়েও এবার ভালো ব্যবসা হয়েছে, যা 600 কোটি টাকার মতো। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। ঈদের লম্বা ছুটি, তাই সৈকত শহর কক্সবাজারে ঢল নামে পর্যটকের। ঈদের পরদিন থেকে প্রতিদিনই লাখের বেশি পর্যটকের মুখরিত ছিল সাগরটি। ঈদের পরদিন সৈকতে আগমন ঘটে লাখো পর্যটকের। এর পরদিন পর্যটক বাড়ে আরও বেশি। এভাবে টানা 6 দিনে কক্সবাজারে 7 লাখ পর্যটকের আনাগোনা ছিল, যারা সমুদ্রের নোনা জলের পাশাপাশি মেতেছিলেন জেটস্কি, বিচ বাইক ও ঘোড়ার পিঠে। এতে ব্যস্ততার শেষ ছিল না সৈকত পাড়ের শামুক ঝিনুক, শুটকি, আচার, গহনা ও বার্মিজ পণ্যের দোকানিদের। পর্যটক আসার কারণে ইনশাআল্লাহ আমাদের ব্যবসা ভালো হচ্ছে। পার ডে 3000-4000 টাকা ইনকাম হচ্ছে। 250 দোকান আছে, সবার অনেক মোটামুটি ভালো ব্যবসা হচ্ছে। পার ডে 40-50 এরকম পার ডে। কক্সবাজারে রয়েছে 5 শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউস। টানা ছুটিতে হোটেলগুলো ছিল পর্যটকের ঠাসা। প্রত্যাশা অনুযায়ী ব্যবসা হয়েছে বলে দাবি হোটেল কর্তৃপক্ষের। আর চেম্বার অব কমার্সের সভাপতি জানালেন এবার 600 কোটি টাকার মতো ব্যবসা হয়েছে। আমাদের যেরকম প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা অনুসারেই আমরা মোটামুটি ভালোই হয়েছে আমাদের বিজনেসটা। আমরা আশা করব আগামীতে যাতে আমাদের যারা ব্যবসায়ী মহল আছে তারা যদি আরো একটু পর্যটক বান্ধব হয়, তাহলে হয়তো আগামীতে আরো ভালো ব্যবসা হবে। সৈকতের পাড় ঘেঁষে রয়েছে সহস্রাধিক বার্মিজ পণ্যের দোকান, আর আছেন সহস্রাধিক ফটোগ্রাফার, জেটস্কি, বিচ বাইক চালক ও কিটকট ব্যবসায়ী। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। স্তূপে পরিণত হয়েছে গাজার রাফা। শহরটির 90% বাড়িঘর গুড়িয়ে দিয়েছে নেতানিয়াহু বাহিনী। নেই হাসপাতাল, খাবার পানি ও আশ্রয়ের ঠাঁই। এরপরও উপত্যকাটিতে বোমা বর্ষণ অব্যাহত রেখেছে তেল আবিব। নিহত হয়েছেন বহু ফিলিস্তিনি। পাল্টা রকেট হামলা চালিয়েছে হামাস। এর মধ্যেই ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে গেছেন বিনিয়ামিন নেতানিয়াহু। রাফা আর কোনো শহরের নাম নয়, এটি পরিণত হয়েছে গণকবরে। ইসরায়েলি অভিযান রাফাকে পরিণত করেছে আধুনিক যুগের গণহত্যা ও জাতিগত নিধনের সবচেয়ে ভয়াবহ উদাহরণে। মাত্র 60 বর্গ কিলোমিটার জায়গায় এই শহরে ছিল 3 লাখ মানুষের বসবাস। বর্তমানে যেখানে ধ্বংস হয়েছে প্রায় 12,000 বর্গমিটার এলাকা, মুছে গেছে 90% আবাসিক এলাকা। রাফার 22টি পানির কূপের মধ্যে 22টি এখন অকেজো। ধ্বংস হয়েছে শহরের 85% পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। বন্ধ হয়ে গেছে সবকটি মেডিকেল সেন্টার।
গেল ২০ দিনে গাজায় নিহত হয়েছে ৪৯০ শিশু। উপত্যকাটির মিডিয়া অফিস বলছে পরিকল্পিতভাবে শিশুদের হত্যা করছে ইসরায়েলি সেনারা। রোববারও তাদের হাতে শিশুসহ অনেক ফিলিস্তিনি হতাহত হয়েছে। পাল্টা রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। চলমান অবস্থার জন্য ট্রাম্প প্রশাসনকে দায়ী করছে সংগঠনটি। এদিকে গাজায় চলমান আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হাজারো মানুষ জড়ো হয়ে প্রতিবাদ জানিয়েছে। তাদের দাবি গাজায় হামলা বন্ধ করতে হবে এবং শিশু হত্যার বিচার আন্তর্জাতিকভাবে নিশ্চিত করতে হবে। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ ফিলিস্তিনপন্থী বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। স্থানীয় সময় সোমবার বিশ্বজুড়ে ফিলিস্তিনিদের সমর্থনে ডাক দেওয়া হয়েছে ধর্মঘটের। এর মধ্যে যুক্তরাজ্যের পার্লামেন্টের লেবার দলীয় ২ আইন প্রণেতাকে আটকের পর ছেড়ে দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। দেশটিতে প্রবেশ করতে অস্বীকৃতি জানিয়ে তাদের আটক করা হয়েছিল। এদিকে ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিতে সিনিয়রদের আরও দায়িত্বশীল হওয়ার কথা বলেছেন মেহেদী মিরাজ। জিম্বাবুয়ের সহজ প্রতিপক্ষ হলেও তাদের হালকাভাবে নেয়ার পক্ষে নন এই টাইগার অলরাউন্ডার। এছাড়া এই ২ ম্যাচের টেস্ট সিরিজ তরুণ নিজেদের প্রমাণ করার বড় মঞ্চ বলে মনে করেন মিরাজ। দলের প্রয়োজনে কখনো ওপেনিংয়ে, কখনো ২ নম্বরে, ৫, ৬, ৭ নম্বরে তো প্রায় ব্যাটিং করতে দেখা যায় মেহেদী মিরাজকে। খাদের কিনারা থেকে বহুবারই টেনে তুলেছেন বাংলাদেশকে। দেশের ক্রিকেটে অনেকেই তাকে ডাকেন ফ্লোটিং ক্রিকেটার নামেও। কিন্তু নিজের ব্যাটিং পজিশন নিয়ে এত টানা হ্যাচড়ায় খুশি নন টাইগার অলরাউন্ডার। আমি অবশ্যই চাই একটা জায়গায় সেটেল হতে, এবং এটা টিম ম্যানেজমেন্টও এগ্রি করেছে, আমার সাথে কথা হয়েছে, এবং কোচ বলেন, প্রেসিডেন্ট বলেন, ফারুকের সাথেও কথা হয়েছে। হঠাৎ করে তো একটা জায়গায় আপনি এস্টাবলিশড হতে একটু সময় লাগবে। হয়তোবা আমি এর আগে ৪ নম্বরে খেলেছি, বাট আমার কাছে মনে হয় যে জিনিসটা, যে একটা জায়গায় যদি ৫-৬ যদি সেটেল হতে পারি অ্যাট দ্য সেম টাইম, কারণ আমার রোলের সাথে ওই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। টিম ম্যানেজমেন্ট এটা ভালো ডিসিশন নেবে এবং এটা তারা এগ্রি করবে, আর এটা আমার জন্য ভালো হবে, অ্যাট দ্য সেম টাইম টিমের জন্য ভালো হবে। ওয়েস্ট ইন্ডিজে মিরাজের নেতৃত্বে সবশেষ টেস্ট খেলেছিল বাংলাদেশ। ৬ মাস পর আবারও লাল বলের ক্রিকেটে টাইগাররা। প্রতিপক্ষ জিম্বাবুয়ে। এই ফরম্যাটে খুব একটা উন্নতি করতে পারেনি লাল সবুজ। সুযোগ পেয়েও খুব একটা কাজে লাগাতে পারছেন না তরুণ ব্যাটাররা। তাই তুলনামূলক সহজ প্রতিপক্ষ হলেও বেশ সাবধানী মিরাজ। আর বাংলাদেশকে এগিয়ে নিতে দলে থাকা সিনিয়রদের আরও দায়িত্বশীল হওয়ার কথা বললেন তিনি। ইন্টারন্যাশনাল ম্যাচ কিন্তু সবসময় টাফ হয়, আপনি যে টিমের সাথেই খেলেন না কেন। মোস্ট যারা সিনিয়র প্লেয়ার তারা কিন্তু অলরেডি রিটায়ার্ডে চলে গেছে, এবং আস্তে আস্তে দায়িত্বটা আমাদের নিতে হবে, এবং যারা আছে তাদের পারফর্ম করতে হবে, কারণ আমাদের বাংলাদেশটাকে একটা স্টেপে নিয়ে যেতে হবে। এখন সেই রেসপন্সিবিলিটি আমাদের সবার। ওয়েস্ট ইন্ডিজে যে আমরা টেস্ট ম্যাচটা জিতেছিলাম, সেখানে অনেক প্লেয়ার ছিল না, বাট তাদের একটা অপরচুনিটি হয়েছে, অনেক ইয়াং প্লেয়ার, 2-3টা প্লেয়ারের। আবার হয়তো এই সিরিজেও অনেক ইয়াং প্লেয়ারদের অপরচুনিটি হবে, বাট অ্যাট দ্য সেম টাইম তাদের পারফর্ম করাটা খুব ইম্পর্টেন্ট। জিম্বাবুয়ে সিরিজে থাকছে না লিটন দাস, যাচ্ছেন পিএসএলে। তার জায়গায় সুযোগ আসতে পারে শাহাদাত দীপু অথবা মাহিদুল অঙ্কনের। যদিও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খুব একটা নিজেকে মেলে ধরতে পারেননি দীপু, আর সাউথ আফ্রিকার বিপক্ষে অভিষেকে পারফর্ম না করায় আর জাতীয় দলে ডাক আসেননি অঙ্কনের। তবে তাকে বাংলাদেশের ভবিষ্যৎ মনে করেন মিরাজ। একটা ম্যাচ খারাপ খেলে যে প্লেয়ারটা খারাপ হয়ে যাবে এরকম না জিনিসটা। ও অনেক ভালো প্লেয়ার, আর আমার কাছে মনে হয় ও যে অনেক খারাপ খেলছে এরকম কোনো কিছু না। হয়তো ফার্স্ট ইনিংসে একটু খারাপ হয়েছে, বাট এখন অনেক সুযোগ আছে, যদি ওকে সুযোগ দেওয়া হয় অনেক ভালো খেলবে। বাংলাদেশ ডোমেস্টিক অনেক ভালো ক্রিকেট খেলছে, আপনি দেখেন এবার বিপিএলে অনেক ভালো খেলেছে, এবং এর আগের বার ডিপিএলে হাইস্ট রান গেটার হয়েছে। ও এখন যে মেন্টালিটিতে আছে, অবশ্যই ইন্টারন্যাশনাল সাকসেস হবে। আগামী 20 এপ্রিল থেকে শুরু হবে বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট সিরিজ। এর আগে লাল বলের ক্রিকেটের জন্য খুব একটা প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবে না টাইগাররা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঢাকা ইনভেস্টমেন্ট সামিট শুরু। থাকছেন 50টি দেশের 550 উদ্যোক্তা। স্টার্টআপ ইভেন্টে অংশ নিচ্ছেন ভেঞ্চার বিনিয়োগকারী। চট্টগ্রাম ইপিজেড পরিদর্শন 45 প্রতিনিধির। ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তূপ রাফা। গাজায় নির্বিচার বোমায় নিহত বহু মানুষ। পাল্টা রকেট হামলা হামাসের। বর্বরতার প্রতিবাদে পুরো বিশ্বের মতো দেশের শিক্ষা প্রতিষ্ঠানেও ধর্মঘট। এই ছিল সময় সংবাদে। সঙ্গে থাকুন সময়ের।